রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাতের সংবাদে, সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের প্রকোপের সময়ে চিকিৎসা সেবার উপর আস্থা রাখতে পারছে না মানুষ, তাই হাসপাতালগুলোতে তুলনামূলকভাবে কমেছে রোগীর সংখ্যা। একেবারে মুমূর্ষু অবস্থা না হলে হাসপাতালমুখী হচ্ছে না কেউ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশের চিকিৎসা সেবার উপর অনাস্থার কারণেই তৈরি হয়েছে এমন বাস্তবতা। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, করোনা আতঙ্ক আর টেস্ট নিয়ে হতাশা থাকলেও চিকিৎসা সেবা নিয়ে তেমন কোনো অভিযোগ নেই রোগীদের। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। করোনা প্রাদুর্ভাবের পূর্বে এই হাসপাতালে প্রতিদিন রোগীর সংখ্যা ছিল গড়ে ৩৫০০। বর্তমানে বহির্বিভাগে রোগীর সংখ্যা ৫০০-র নিচে, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৫০-র কিছু বেশি। ২০০ শয্যার পৃথক কোভিড ইউনিট চালু করা হলেও আজও পর্যন্ত তা রোগীতে পরিপূর্ণ হয়নি। রাজধানীর অন্যান্য সরকারি হাসপাতালের অবস্থাও প্রায় একই রকম। হাসপাতালের পরিচালক বলছেন, পিসিআর টেস্ট নিয়ে আতঙ্ক থাকলেও চিকিৎসা সেবা নিয়ে নেই রোগীদের অভিযোগ। যেসব ঘটনাগুলো ঘটেছে, নিশ্চয়ই মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তো অবশ্যই সৃষ্টি হয়েছে। কখনো কখনো হতাশা, কখনো বা আস্থার অভাব, এই জিনিসগুলো তো অবশ্যই কাজ করছে। তো সেখানে আমি মনে করি না হাসপাতালে আসার ক্ষেত্রে এটি খুব কাজ করছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, সাধারণ মানুষের প্রতিদিনের হয়রানি আর চিকিৎসা সেবার উপর অনাস্থার কারণেই কমেছে রোগীর সংখ্যা। যদি দ্রুত এই আস্থাহীনতা দূর করা না যায়, তাহলে জাতীয় স্বাস্থ্যের উপর, জনস্বাস্থ্যের উপর এর একটি প্রচণ্ড নেতিবাচক প্রভাব পড়বে। কারণ রোগকে চেপে রেখে অথবা টেলিমেডিসিনের ভিত্তিতে ওষুধ নিয়ে কয়দিন মানুষ ভালো থাকতে পারবে? সম্প্রতি ঘটে যাওয়া কিছু দুর্নীতির ঘটনা সামনে আসে, এমন পরিস্থিতির বিষয়টিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত এই সচিব নেতার। সব মিলেই আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর রোগীদের আস্থা বেড়েছে এবং ঘরে বসেই তারা চিকিৎসা নিচ্ছে, তাদের অনেক সচেতনতা বেড়েছে। সেই প্রেক্ষাপটে আমার মনে হয় হাসপাতালগুলো এখন খালি আছে। দেশের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে সুচিকিৎসা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রোগী শূন্য সারা দেশের বেশিরভাগ সরকারি হাসপাতাল। বেড ফাঁকা পড়ে আছে যেমন করোনা ইউনিটে, তেমনি রোগী কমেছে সাধারণ ওয়ার্ডেও। ভুক্তভোগীরা বলছেন, চিকিৎসা না পাওয়া, হয়রানি, কর্মচারী আর ইন্টার্ন চিকিৎসকদের কথায় কথায় হামলার ভয়ে হাসপাতালমুখী হচ্ছে না রোগীরা। নানামুখী অব্যবস্থাপনার কথা স্বীকার করে স্বাস্থ্যসেবার পদ্ধতিগত ত্রুটিকেই দুষছেন কর্মকর্তা ও চিকিৎসক নেতারা। ব্যুরো প্রধানদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাজী সাহেদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন এক ভুক্তভোগী। কেবল চিকিৎসা না পাওয়ার শঙ্কায় নয়, হাসপাতালের কর্মচারী আর ইন্টার্ন চিকিৎসকদের রোষানলের ভয়ে দিন কাটাতে হয় চিকিৎসা নিতে আসা রোগী আর তাদের স্বজনদের। হাসপাতালে চিকিৎসা না পাওয়ার কারণ হিসেবে স্বাস্থ্য ব্যবস্থাপনাকেই দায়ী করলেন এই চিকিৎসক নেতা। ব্রিটিশদের গড়ে যাওয়া যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার সাথে এদেশের মানুষের সম্পর্ক প্রথম থেকেই নয়। একজন ডাক্তারও কিন্তু এর ভুক্তভোগী। একই চিত্র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। যে ডাক্তার আছে তারা কখনোই দেখতে আসতেছে না। এই যারা ডাক্তারের সাথে যারা শিখতেছে তাদের দিয়ে চিকিৎসা চলতেছে। নানা সীমাবদ্ধতার কথা জানালেন চিকিৎসকরাও। করোনার প্রাদুর্ভাবের শুরুতে আমাদের এখানে কিছুটা চিকিৎসা সমন্বয়হীনতা ছিল। এদিকে চিকিৎসা তো দূরের কথা, 3 দিন ধরে পানি নেই রংপুর বিভাগীয় হাসপাতালে। 3 দিন থেকে আসি এখানে, যে আমার পানির সমস্যা, আমি পানি দূরে থেকে নিয়ে এসে খাই। যদিও পানি না থাকার খবর 3 দিনেও পৌঁছায়নি পরিচালকের দপ্তরে। বা কখনো হয়তো কোনো বিচ্ছিন্ন দু একটা জায়গায় হয়তো সাময়িকভাবে থাকতে পারে, এ ব্যাপারে কিন্তু কোনো এই মুহূর্তে কোনো অভিযোগ বা খুব শীঘ্র 2-1 দিনের মধ্যে কোনো অভিযোগ কিন্তু আমার কাছে আসেনি। চিকিৎসা না পাওয়া, হয়রানি আর করোনা ভয়েই হাসপাতাল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন চট্টগ্রামের রোগীরা। মেডিকেলে যে ভর্তি হব, আমাদের সুস্থ হয়ে বাড়ি ফিরবো, সে কোনো নিশ্চয়তা নেই। সেবাটা মানুষের দরকার, ওই সেবাটা ডাক্তাররা দিচ্ছে না। তারা দেখা যাচ্ছে যে বাসায় বসে কিন্তু অনেক সময় ডাক্তারদের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিচ্ছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ভুক্তভোগীরা বলছেন, হয়রানি আর চিকিৎসা না পাওয়ার শঙ্কা থেকেই হাসপাতাল বিমুখ হয়েছেন রোগীরা। চেক আপ করছি পরশু দিনকে, এখন পর্যন্ত আমি রিপোর্ট দেখাইতে পারি না কাউকে। মানুষের যতটা কমিউনিকেশনটা ইজি হবে, মানুষের ভয় যতটা কমবে, ততটাই মানুষ তখন চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু হাসপাতালমুখী হবে।
ভুক্তভোগীরা বলছেন, হাসপাতাল চিকিৎসার নিশ্চয়তা দিতে না পারলে হাসপাতালের প্রতি রোগীদের এই আস্থাহীনতা দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে গিয়ে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। সরকারি হাসপাতালে নেই চিকিৎসা, সেখানে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষরা। অনিয়ম দুর্নীতি ঢাকতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগেই গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবার হাসপাতাল ক্যাম্পাসের ভেতরেও গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করল কর্তৃপক্ষ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। স্বাস্থ্য খাত নিয়ে নানা বিতর্কের মধ্যে নিজের পদত্যাগের গুঞ্জন নিয়ে নিরুত্তর রইলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের পর আরও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার খবরে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় পরিবর্তন আনবে সরকার। অপরদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বললেন, মহাপরিচালকের পদত্যাগে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। বুধবার সচিবালয়ে পৃথক বৈঠকে তারা একথা বলেন। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। দেশের স্বাস্থ্যসেবার করুণ চিত্রে মানুষের অসহায়ত্ব যখন স্পষ্ট হয়ে ফুটেছে, তখন পরিবর্তন আসছে স্বাস্থ্য অধিদপ্তরে। মহাপরিচালকের পদত্যাগের পর এবার সরিয়ে দেয়া হচ্ছে হাসপাতাল বিষয়ক পরিচালক আমিনুল হাসানকেও। বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর না দিলেও স্বাস্থ্যমন্ত্রী ইঙ্গিত দিলেন আরও পরিবর্তনের। আমরাও দেখব যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমরা চাই যে এখানে সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে সাফাই গাইলেও নিজের পদত্যাগের বিষয়টি এড়িয়ে গেলেন নানা সময়ে বিতর্কের জন্ম দেয়া স্বাস্থ্যমন্ত্রী। এর আগে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে নির্ধারিত হবে নতুন মহাপরিচালক। পাশাপাশি করোনা ভ্যাকসিন জোগাড়ে সরকারের তৎপরতার বিষয়টি তুলে ধরেন। আমাদের মানুষ যেন পার্শ্ববর্তী দেশগুলোর যখন পাবে, আমরা যেন পিছিয়ে না পড়ি, এই কাজগুলো আমরা করছি। অপর এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মহাপরিচালকের পদত্যাগকে ইতিবাচক বলছেন তথ্যমন্ত্রী। কারণ স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে জনমনে অনেক অসন্তোষ তৈরি হয়েছিল, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের নিয়ে, এবং সেই প্রেক্ষাপটে তার পদত্যাগটি আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে বাংলাদেশের করোনা ও বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার দুপুর 1টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাক প্রধানমন্ত্রী টেলিফোন করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় 15 মিনিট কথা হয়েছে। ইহসানুল করিম জানান, কুশল বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতি এবং মোকাবেলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ মোকাবেলায় এবং করোনার মধ্যে বন্যা মোকাবেলায় তার সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা জানান। এনআরবি ব্যাংকের 1,51,00,000 টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, নিম্নমানের মাস্ক, পিপি সরবরাহ, করোনার ভুয়া রিপোর্ট সহ বিভিন্ন অভিযোগ তদন্ত করছে দুদক। এছাড়াও ফার্মার্স ব্যাংকের 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদের মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। মামলার আসামি করা হয়েছে ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, ছেলে রাশেদ চিশতি, রিজেন্ট হাসপাতালের এমডি ইব্রাহিম খলিলকে। লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তার স্ত্রী সেলিনা ইসলাম এবং শেলিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের জিজ্ঞাসাবাদ শেষে পাপুলের স্ত্রী দাবি করেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পাপুলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আলী তালুকদারের প্রতিবেদন।
লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল মানব পাচারের অভিযোগে আটক আছেন কুয়েতের জেলে। এদিকে তার বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এরই অংশ হিসেবে বুধবার দুদকে তলব করা হয় পাপুলের স্ত্রী, সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা ইসলাম ও শালিকা জেসমিন প্রধানকে। পাপুলের স্ত্রী বোনকে নিয়ে সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়িতে আসেন দুদক কার্যালয়ে। প্রায় 3 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। পরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন সেলিনা ইসলাম। বলেন তার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র আর সরকারের সুনাম ক্ষুণ্ণ করতেই এই অভিযোগ। এখন তো ওনার উপর তদন্ত করতেছে, যখন হবে তখন আপনারা জানবেন এট দ্য এন্ড কি হচ্ছে না হচ্ছে। এখন তো আপনারা যতটুকু জানেন আমি ততটুকু জানি। এটা আমাদের সরকার এবং আমাদেরকে বদনাম করার চেষ্টা চলতেছে। শত কোটি টাকা পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তদন্ত অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন দুদক সচিব। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের মধ্যে কেউ বিদেশে অবস্থান করলে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবার করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনায় নতুন শনাক্ত 2744 জন। আক্রান্তের সংখ্যা বেড়ে 2,13,254 জন হয়েছে। এদিকে আরও 42 জনের প্রাণহানি ঘটে। এ পর্যন্ত মারা গেল 2751 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা 12,050টি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, ডিজির পদত্যাগের পর রুটিন অনুসারে অধিদপ্তরের কাজ চলছে। নমুনা পরীক্ষা হয়েছে 12,050, তাতে শনাক্ত হয়েছে 2,744 জন। শনাক্ত 2,13,254 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,805 জন। মৃত্যুবরণ করেছেন 42 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 30 জন, নারী 12 জন। বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনার প্রকোপ। প্রতিদিনই প্রায় 2.5 লাখ মানুষ নতুন করে কোভিড-19 আক্রান্ত হচ্ছে। সর্বোচ্চ সংক্রমণের পথে ধাবিত হচ্ছে ভারত। গেল 24 ঘন্টায় আগের সব রেকর্ড ছাপিয়ে ভারতে নতুন সংক্রমণ 45,508 জন ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ মৃত্যু 1125 জনের। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 6,23,000 ছুঁতে চলেছে। আর মোট আক্রান্ত 1,52,00,000-এর বেশি। ভাইরাসটির ছোবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট সংক্রমিতের সংখ্যা 40 লাখ ছাড়িয়ে গেছে। পুরো বিশ্বের 1/4 বেশি সংক্রমণ দেখেছে দেশটি। এদিকে সংক্রমণ ঠেকাতে অবশেষে মার্কিনীদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আবারও সংক্রমণ ছড়িয়ে পড়েছে ইরানে। এরই মধ্যে 2.5 কোটি মানুষের করোনা সংক্রমণের কথা স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 92 লাখের বেশি মানুষ। ব্রিটেনের অক্সফোর্ডের পর করোনার ভ্যাকসিন নিয়ে সুসংবাদ দিয়েছে জার্মান কোম্পানি বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার। এদিকে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রবেশের আগেই ভ্যাকসিন প্রস্তুতের দাবি করেছে রাশিয়া। অন্যদিকে টিকা তৈরির দৌড়ে এবার মানবদেহে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে ব্রাজিল। হাসি ফুটছে দেশের জলবায়ু উদ্বাস্তুদের মুখে। বৃহস্পতিবার কক্সবাজারের খরুশকুল এলাকায় তাদের জন্য উদ্বোধন হচ্ছে বিশ্বের বৃহত্তম জলবায়ু পুনর্বাসন প্রকল্প। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরকারের শীর্ষ 10 প্রকল্পের অন্যতম এই প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্টরা বলছেন, শুধু আবাসন নয়, জলবায়ু উদ্বাস্তুদের কাজের সংস্থানও নিশ্চিত হবে এই প্রকল্প থেকে। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন শাহ আলী জয়, ছবি তুলেছেন এমদাদুল হক মিন্টু। আবুল বাশার 30 বছর ধরে কক্সবাজারের কুতুবদিয়া পাড়ায় থাকেন। নদীগর্ভে নিজের বসতবাড়ি বিলীন হয়ে যাওয়ার পর পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন এখানকার সাগর তীরে সরকারি খাস জায়গায়। এমন কয়েক হাজার পরিবার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সর্বস্ব হারিয়ে এখানে চলে আসতে বাধ্য হয়েছেন, যাদের বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু। একটা গ্রামে সাবেক 3 নম্বর ওয়ার্ডে ছিলাম। ওটা তখন সমুদ্রে চলে গেছে, 91 তোয়ানোর পরে সমুদ্রে চলে গেছে। ওখান থেকে আমরা এসে আমরা এখানে বসবাস করি। 95 সাল থেকে আমরা এই কষ্ট ভোগ করে করে এতদিন পর্যন্ত আসছি। জলবায়ু উদ্বাস্তুদের আবাসনের জন্য কক্সবাজারের বাঁকখালী নদীর কূল ঘেঁষে এই দৃষ্টিনন্দন স্থাপনাগুলো। গুলমোহর, গোলাপ কিংবা ঝিনুক,
ভবনগুলোর এমন নান্দনিক নাম দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। প্রথম পর্যায়ে এখানকার 20টি ভবনে ঠাঁই হচ্ছে 600 পরিবারের। প্রাথমিক পর্যায়ে এখানে পুনর্বাসন করা হবে এবং ওনাদের বেশিরভাগই হলো মৎস্যজীবী। প্রথম পর্যায়ে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং যার মাধ্যমে তারা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বাবলম্বী হবে। পুরো প্রকল্পে মোট ভবন হবে 139টি। আশ্রয় পাবে 4500 পরিবার। শুধু উদ্বাস্তু মানুষের মাথা গোজার ঠাঁই নয়, এই এলাকাটিকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের। 100 একর জায়গা দিয়েছি আমরা পর্যটন কর্পোরেশনকে। ওখানে 10 তলা একটা শেখ হাসিনার টাওয়ার হবে, যেটা 5 স্টার হোটেল হবে। আমাদের মডার্ন যে শুটকি প্রসেসিং ইউনিট, সেটা কিন্তু এখানে হবে। তো আমাদের এই যে ট্যুরিজম ডেভেলপ করবে, আমাদের শুটকি ডেভেলপ করবে, জলবায়ু উদ্বাস্তুদের এখানে নিয়ে আসা, এটা কিন্তু একটা এই ধরনের ঘটনা আমি বলছি আবারও যে এটা কিন্তু পৃথিবীতে বিরল ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, বিশ্বে এটি প্রথম জলবায়ু উদ্বাস্তুদের জন্য এরকম 5 তলা বিল্ডিংয়ে আশ্রয়ন প্রকল্প। আমার মনে হয় না বিশ্বে কেউ এরকম একটি ব্যবস্থা তৈরি করেছে এই পর্যন্ত। জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে জাতিসংঘের যে সংস্থা কাজ করছে, সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে সে সংস্থার কো চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও এর কারণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তাই উপকূলীয় জেলা কক্সবাজারে নির্মাণ করা হয়েছে এই আশ্রয়ন কেন্দ্রের, যেখানে সর্বস্ব হারানো মানুষ শান্তিতে বসবাসের স্বপ্ন দেখছেন। শাহ আলী জয়, নিউজ 24, কক্সবাজার। জলাবদ্ধতার দুর্ভোগে অতিষ্ঠ হতে হতে রাজধানীবাসী এখন আর এ নিয়ে অভিযোগও করতে চান না। কেউ কেউ বলছেন, একটি নগরীর জীবন বৃষ্টির পানিতে দুঃস্বপ্নে পরিণত হতে পারে। বিশ্বে সেই উদাহরণ সৃষ্টি করেছে রাজধানী ঢাকা। এদিকে সরকার ভাবছে ওয়াসা থেকে সরিয়ে রাজধানীর পানি নিষ্কাশন প্রক্রিয়ার দায়ভার সিটি কর্পোরেশনকে দেয়া যায় কিনা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। বর্ষণে এমন পরিস্থিতি নগরবাসী দর্শন করছেন বছরের পর বছর। আর ঘন বর্ষায় বৃষ্টির দিনে গণমাধ্যমে বছরের পর বছর শিরোনামে উঠছে এমন ছবি। আর বর্ষা শেষ, বৃষ্টির পানি কোনো মতে নেমে গেল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দুর্দশার কথা ভুলে যাচ্ছেন বছরের পর বছর। এর খেসারত তাই প্রতি বছর নগরবাসীর কপালে অনিবার্য হয়ে দাঁড়ায়। বলে তো কোনো কাজ হয় না, বলছেন নগরবাসীরা। এই অবস্থা একদিনের, এই অবস্থা যে মানুষ আর স্বাভাবিক দেখতে পারবে, এইটাও মানুষের কাছে ভাবার খুব মানুষ ভাবতেই পারে না কবে স্বাভাবিক। সরকারের ভাবা উচিত, মানুষের জনগণের উপকারের জন্য সরকার, কিন্তু আসলে উপকার কত হচ্ছে আমার মনে এমন উপকার হচ্ছে না আপাতত। এখন এই তো বিরাট হিমালয় পর্বতের পাড়ি দেওয়ার মতো মনে হচ্ছে আমাদের কাছে। মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়ার মতোই রাজধানীর বেশিরভাগ এলাকার অবস্থা এমনই। অভিযোগ করে তো আসলে লাভ হচ্ছে না, কারণ যা হচ্ছে সবাই তো দেখতেই পারতেছে, কারো চোখের বাইরে তো না। এখন যারা করার তারাও দেখতে পারতেছে, যারা ভুগতেছে তারা তো দেখতেই পারতেছে। আগে তো এই পানি থাকতো, কোনোভাবেই আমরা পার হইতে পারতাম না, যেমন আমি গতবারই পার হইতে পারিনি, অনেক কষ্ট। এমন জলাবদ্ধতায় বুধবার সকালে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন স্থানীয় সরকার মন্ত্রী। সেখানে যুক্ত ছিল ওয়াসা এবং সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট অন্য কর্তৃপক্ষ। নদীর পানির উচ্চতা বৃদ্ধি হওয়ার কারণে ঢাকা শহরের পানি আপনার নদীতে যাচ্ছে না, এখন উল্টা ব্যাক ফায়ার করছে। তো সে কারণেই আপনার এখানে এই আজকে বিভিন্ন জায়গায় আপনার রাস্তাঘাট ডুবে গেছে, এই কথা তারা বলতে চাচ্ছে। এবং তাদের এই সত্যতাগুলো আমরা এখন যাচাই করব। অবশ্যই যে দায়িত্ব সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব হয় এবং সেটা কি কারণে তখন দেওয়া হয়েছিল, আর এখন আমরা কেন প্রয়োজন হলে সিটি কর্পোরেশনের কাছে আবার হ্যান্ড ওভার করা হবে না। এদিন বিকেলে পানি নিষ্কাশনে ব্যবহৃত রাজধানীর বেশ কয়েকটি পাম্প হাউসে ঝটিকা সফরেও যান স্থানীয় সরকার মন্ত্রী এবং ঢাকা সিটির 2 মেয়র। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। পদ্মা, যমুনা, ধরলা, ব্রহ্মপুত্র, সুরমা সহ প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উত্তর পূর্ব মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে বাঁধ, উঁচু সড়ক কিংবা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বন্যা দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। সব মিলিয়ে এক দুর্বিষহ ও মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে তাদের। দুর্গত এলাকায় পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়েছে।
তিস্তার ভাঙন থেকে রক্ষায় কুড়িগ্রামের বুড়িরহাট স্পারের মাটির তৈরি একটি অংশ প্রবল নদীর স্রোতে বিলীন হয়ে গেছে। সোমবার রাতে ৩৫০ মিটার দীর্ঘ এ স্পারটির ৫০ মিটার অংশ ধসে পড়েছে। হুমকির মুখে রয়েছে বুড়িরহাট ও কালীরহাট বাজার সহ গাবুর হেলান গ্রামের স্পারটিও। এ অবস্থায় ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন এখানকার কয়েক হাজার মানুষ। হুমায়ুন কবির সূর্যর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৯৮ সালে ৩ কোটি টাকা ব্যয়ে তিস্তার ভাঙন থেকে জনপথ রক্ষায় ৩৫০ মিটার দীর্ঘ স্পারটি নির্মাণ করা হয়। এর ১৫০ মিটার কংক্রিটের তৈরি, বাকিটা মাটি ও ব্লকের তৈরি। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে তিস্তার মূল স্রোতধারাটি সরাসরি আঘাত করছিল এই স্পারকে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে শত শত শ্রমিক পালা করে দিনরাত স্পারটি রক্ষার চেষ্টা করেছে। তারপরেও তিস্তার প্রবল স্রোতে মাটির অংশের ৫০ মিটার ভেঙে যায়। স্পার ভাঙার সাথে সাথে নদীগর্ভে বিলীন হয় বেশ কিছু বসতবাড়ি। এ অবস্থায় ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। বাড়িগুলো সব হুমকির সম্মুখীন এবং সাথে আমাদের এই যে মসজিদ এবং একটা বাজার আছে, জমি তো সব ভাঙে যাইতেছেন। বাড়ি তো থাকে না থাকে, টিকে কিনা টিকে এরা সংস্কার করুক এবং আমাদের গ্রামকে রক্ষা করুক। সংশ্লিষ্টরা বলছেন, প্রবল ঘূর্ণিস্রোতের কারণে স্পারের ৫০ মিটার বিলীন হয়েছে, তবে বাকি অংশ রক্ষায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র স্রোতের কারণে এবং নদী ভাঙনের কারণে এটার আমাদের যে আর্দেন শ্যাঙ্ক এটার ৫০ মিটার অংশ ধসে গেছে। তো আমরা ইতিমধ্যে সেখানে কাজ করতেছি এবং আমরা যাতে না ভাঙে সেই ব্যবস্থা নিচ্ছি। আমরা অর্থ নিয়ে আসবো আমরা বাদগুলো আমরা করবো। এটা এই স্পারটি তিস্তা নদীর ভাঙন থেকে বেশ কয়েকটি গ্রামকে রক্ষা করেছিল। তাই স্পারটি মেরামত না করলে শত শত পরিবার নিঃস্ব হয়ে যাবে। দ্রুতই এই স্পারটি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে ফরিদপুরে মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গেল ২ মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে আলফাডাঙ্গার ৪টি ইউনিয়নের শতাধিক বসত বাড়ি, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা, বসত ভিটা ও বাজার। সংশ্লিষ্টরা বলছেন, ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নদীগর্ভে ভিটেমাটি হারিয়ে এভাবেই কান্না করছিলেন আলফাডাঙ্গা গোপালপুর ইউনিয়নের খলিলুর রহমান। আমাকে বিলীন করে নিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি ফিরে দিয়ে দাও। শুধু খলিলুর রহমান নয়, তার মতো অনেকেই মধুমতি নদীর তীব্র ভাঙনে নিঃস্ব হয়েছেন। গেল ২ মাসের ভাঙনে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর, পাচুরিয়া সহ ৪টি ইউনিয়নের অর্ধশত বসত বাড়ি, ফসলি জমি, স্কুল, মাদ্রাসা সহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। সবকিছু হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। গ্রামটা ৩ কিলো লম্বা ছিল, আর এখন বাঁধতে ১ কিলো নাই। জমি তাও চলে গেছে, আর একটা কেন বসে নাই। প্রাইমারি স্কুল এবং আরো অনেক বাড়িঘর এবং যে বিদ্যুতের লাইন টাইন সবই এখন হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ছেন তারা। এই বসত বাড়িগুলো ভেঙে নিয়ে যাচ্ছে, আমরা ছেলে পেলে নিয়ে এখন কোথায় যাব, কোথায় থাকবো? আমাদের নদী যে ভাঙতেছে আর যে অবস্থা, অন্য কোনো এমপি সাহেব বলি অবশ্যই এসে দেখতে হয়। তবে নদী ভাঙন রোধে আগামী শুষ্ক মৌসুমে কাজ শুরু করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। এই বন্যাটা লাঘব করার জন্য আমরা বর্ষা মৌসুমে আপাতত মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। আগামী শুষ্ক মৌসুম থেকে অনুমোদিত যে প্রকল্পটা অনুমোদন হবে সেটা দ্বারা আমরা স্থায়ী কাজ করতে পারবো। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে আলফাডাঙ্গা উপজেলার ৪টি ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাবে, এমন আশঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যান লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার বিকেলে চকরিয়ার উত্তর হারবাং এলাকায় একটি কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বেশ বৃষ্টি হচ্ছিল। সংঘর্ষে গাড়ি দুটি পাশের খাদে ছিটকে পড়ে। এ সময় উদ্ধার কাজ চালায় এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ। নিহতদের মধ্যে ৬ জন ঘটনাস্থলে এবং ১ জন হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এরা হলেন চকরিয়ার বদিউল আলম, ফিরোজ আহমেদ, লামার আল আমিন ও লোহাগড়ার মিনার উদ্দিন। নিউজ 24 সংবাদের সময় হলো বিরতির। আরও সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিষয়ভিত্তিক দূত হিসেবে মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিভিএফ মনোনীত 4 জন দূতের অন্যতম সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। তিনি বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্য 3 জন হলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লরেন লেগ্রেডা এবং কঙ্গোর জলবায়ু বিশেষজ্ঞ তোসি মাপু। নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবন লেকে পোনাগুলো অবমুক্ত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা। মাছ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিবারের মতো এবারও সারা দেশে পালিত হচ্ছে মৎস্য সপ্তাহ। চলতি মাসের 27 তারিখ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। এবারের মৎস্য সপ্তাহের স্লোগান, মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ করি। মৎস্য সপ্তাহের 3য় দিনে বঙ্গভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কর্মসূচি চলাকালে বিপন্ন মাছ সংরক্ষণে বিনামূল্যে হ্যাচারি মালিক ও উদ্যোক্তাদের জার্ম প্লাজমা বিতরণ করবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। মোবাইল ফোন, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় প্রতারক চক্রের মূল হোতা সহ 12 বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার সিআইডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থার অতিরিক্ত ডিআইজি। তিনি বলেন, চক্রটি ফেসবুকে চ্যাটিংয়ের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের সহযোগী বাংলাদেশি এক নারী। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার হয়েছেন এমন ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে নাইজেরিয়ান পরিচয় দেয়া এই 12 প্রতারককে গ্রেপ্তার করে সিআইডি। এদের বেশিরভাগই পাসপোর্ট কিংবা ভিসা নেই। বুধবার এক সংবাদ সম্মেলনে সিআইডির এই কর্মকর্তা জানান, চক্রটি বিদেশ থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও মূল্যবান উপহার পাঠানোর এয়ারলাইন্স ডকুমেন্ট পাঠিয়ে বিমানবন্দর কাস্টমস থেকে রিসিভ করতে বলে। পরে গ্রেপ্তার হওয়া নারী কাস্টমস অফিসের পরিচয় দিয়ে শুল্ক বাবদ টাকা চায়। একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট মহিলা, তিনি এই বিদেশি যে ব্ল্যাক আফ্রিকান যারা বাংলাদেশে আছে তাদের সঙ্গে মিলে এই প্রতারণার কাজটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এরা প্রত্যেকেই বলছেন তারা আসলে নাইজেরিয়ান, বাট স্টিল উই হ্যাভ ডাউট, কারণ মাত্র 3 জনের কাছ থেকে পাসপোর্ট পাওয়া গেল এবং কারোই ভিসা নাই। অভিযানে আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত 5টি ল্যাপটপ, অসংখ্য সিম ও 14টি মোবাইল ফোন উদ্ধার করে। অভিযুক্তদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছে সিআইডি। ফরেনার্স কন্ট্রোল অ্যাক্টে কিন্তু তার বিরুদ্ধে মামলা হবে। বাংলাদেশে যে দণ্ডবিধি বা যেভাবে আছে, আপনি যদি কোনো অপরাধীকে আশ্রয় দেন তাহলে কিন্তু আপনি হারবারিং বা আশ্রয়দাতা হিসেবে আপনি কিন্তু অপরাধের অংশ হিসেবে হয়ে যাচ্ছেন। না, আমরা ডেফিনেটলি এই কেসগুলো যেহেতু আমাদের হাতে এখন আছে, আমরা আরো ডিটেইলে যাব। বাড়ি ভাড়া দেওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারো সঙ্গে সম্পর্ক স্থাপনে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানান সিআইডির এই কর্মকর্তা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন তরুণ চিকিৎসক দম্পতি। বুধবার ভোরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, চিকিৎসক রাজীব ভট্টাচার্যের শরীরের 87% এবং তার স্ত্রী অনুসুয়া ভট্টাচার্যের 20% দগ্ধ হয়েছে। বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন বলেন, বুধবার ভোর 4টার দিকে এই দম্পতিকে হাসপাতালে আনা হয়। রাজীবের অবস্থা বেশি খারাপ, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসক দম্পতির স্বজনেরা প্রাথমিকভাবে জানান, রাজীব এক বোতল থেকে আরেক বোতলে স্যানিটাইজার ঢালতে গেলে তা খানিকটা নিচে পড়ে যায়। এরপর অন্য আগুনের সূত্র মেলায় তা থেকে সেখানে আগুন ধরে যায়। বগুড়ার কাহালু থেকে 10টি পিস্তল এবং শতাধিক ফেন্সিডিল উদ্ধার করেছে এপিবিএন। এই ঘটনায় চালক ও হেলপার সহ 3 জনকে আটক করা হয়েছে। এপিবিএন জানায়, গোপন খবরে কাহালু উপজেলার হাগদুপুরা এলাকায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বগুড়া এপিবিএনের পুলিশ সুপার জয়নুল আবেদিন।
ওই এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন একটি রাস্তায় ট্রাকে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর সঙ্গে 10টি ম্যাগাজিনও ছিল। ট্রাকটি জয়পুরহাটের আক্কেলপুর পৌর মেয়র অবসর চৌধুরীর মালিকানাধীন। এবিবিএন জানিয়েছে অস্ত্রের চালানটি গাজীপুর যাচ্ছিল। দেশে বন্যা পরিস্থিতির অবনতি হলেও মানুষের জীবন বাঁচাতে সরকারের যথেষ্ট প্রস্তুতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। সব তলিয়ে গেছে, আপনার কই সেই ত্রাণ, আপনার উন্নয়নের ছোঁয়া আজকে ওই কি বলে সম্রাটদের পকেটে যায়, আজকে সাহেবদের পকেটে যায়। সেই উন্নয়ন কেন ওই যাদের চর ভেসে গেছে, যাদের বাড়িঘর ভেসে গেছে, যাদের আপনার গোয়ালের গরু ছাগল ভেসে গেছে, তাদের কাছে তো পৌঁছায় না। তাদের সামান্য কিছু যেটা দেন তার থেকেও 500 টাকা 1000 টাকা আপনার নেতারা মেরে দেয়। দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ফ্লাইওভার ও আন্ডারপাস সহ চলমান কাজ জনস্বার্থে ঈদের আগের 7 দিন ও পরের 7 দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সড়ক ও জনপদ অধিদপ্তরের নবনির্মিত ভবনে ঈদকে সামনে রেখে দেশের সড়ক মহাসড়কের পরিস্থিতি নিয়ে প্রকৌশলীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই নির্দেশ দেন। আগের 7 দিন ও পরের 7 দিন ফ্লাইওভার, আন্ডারপাস ও চলমান কাজগুলো বন্ধ রাখতে হবে জনস্বার্থে। এমনকি আমাদের যে বিআরটিএ বাস র্যাপিড ট্রানজিটের যে কাজ চলছে সেখানেও কাজের জন্য রাস্তায় ভোগান্তি হলে আপাতত এই কয়দিন কাজ বন্ধ রাখতে হবে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। অর্থনীতির ভিন্ন ভিন্ন খাতের বিশেষজ্ঞ যুক্ত করে সম্মিলিত উদ্যোগে উত্তরণ সম্ভব করোনা পরবর্তী অর্থনৈতিক দুর্গতি মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বিনিয়োগে নতুন শিল্প গড়ার আগে দেশের অর্থনীতিকে দুর্নীতি, প্রতারক এবং তদবিরবাজদের দখল মুক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি। তৌহিদ শান্তর আরেকটি প্রতিবেদন। যে মুহূর্তে বিশ্ববাজারে সহজে পচনশীল জৈবতন্তু হিসেবে পাটের মূল্য বাড়ছে হুহু করে, ঠিক তখন হিসেবের খাতায় লোকসান ঠেকাতে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। করোনার মহামারীতে জীবনযাপনের এমন নিদারুণ কঠিন পরিস্থিতিতে এই জুলাই মাসেই কর্মহীন হয়ে পড়েন হাজার হাজার শ্রমিক। বন্ধ হওয়ার এমন উদাহরণই দেশের শিল্প খাতের পরিস্থিতি প্রকাশ করে। করোনা মহামারী যেন দিন দিন রূপ নিচ্ছে কর্মহীন, উপার্জনবিহীন ভয়াবহ আরেক মহামারীতে। এই মহামারী প্রতিরোধের উপায় তাহলে কি? বিএনপির অন্যতম নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, সৎ ব্যবসায়ীদের মাঝে আস্থা ফেরাতে হবে সরকারকেই। এই দুর্নীতির মধ্যে কোনো সুষ্ঠু যারা ভালো ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, সত্যিকার অর্থে ব্যবসার মাধ্যমে গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করে যারা ব্যবসা করবে তার জন্য এখানে কোনো স্পেস রাখা হয়নি। আওয়ামী লীগের মধ্যে যারা সৎ ব্যবসা করবে তারা কতটুকু ব্যবসা করতে পারবে কিংবা পারছে সেটাও আমার সন্দেহ আছে। বিনিয়োগ প্রক্রিয়াকে আরো সহজ করার পরামর্শও দেন। যারা ব্যবসা করবে, বিনিয়োগ করবে, তারা তো একটা পরিবেশ সহজ অবস্থার মধ্যে তারা ব্যবসা বাণিজ্য করতে চায়। এত বাধা বিপত্তি অতিক্রম করে, এত র্যান্ক সিকিং অতিক্রম করে তো ব্যবসা করা সম্ভব। বলছেন, সরকারের নির্বাচিত হওয়া নিয়ে মানুষের মনে এমনিতেই যথেষ্ট সংশয়। তবুও এমন মহাদুর্যোগে নির্বাচিত গণতান্ত্রিক সরকার যেমন সিদ্ধান্ত নেয় সেভাবেই তাদের সিদ্ধান্ত নিতে হবে। দুর্ভাগ্যবশত আমাদের তো নির্বাচিত সরকার নাই। যে সরকার আছে তাদের সিদ্ধান্ত তারা নিচ্ছে, তারা তাদের মতো করে তুলবে, সেটা তাদের বিষয়। কিন্তু আমাদের সকলের পক্ষ থেকে, দেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সম্মিলিত প্রচেষ্টার কথা বলা হয়েছে। এক্সপার্ট গ্রুপের মতামতের পরিপ্রেক্ষিতে হবে। আর যেহেতু নির্বাচিত সরকার নাই, সেটা আমাদের কিছু করার নাই। তারপরে কিন্তু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেই সহযোগিতা তো কেউ করতে পারেনি। সবাই মিলে কাজ করলে অর্থনৈতিক এ দুর্যোগ রুখে দিয়ে অর্থনীতিতে গতি ফেরানো সম্ভব বলেও মনে করেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী।
সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ঈদ ঘনিয়ে আসলেও বেতন বোনাস পাওয়া নিয়ে শঙ্কায় লাখ লাখ পোশাক শ্রমিক। ঈদের ছুটিতে বাড়ি ফেরার আগে পুরো মাসের বেতন ও বোনাসের প্রত্যাশা তাদের। তবে পোশাক মালিকরা বলছেন সময় মতো তা দেওয়ার জন্য প্রয়োজন সরকারি ঋণ সহায়তা। এদিকে শিল্প পুলিশের শঙ্কা, এবছর বেতন বোনাস দিতে ব্যর্থ হবে প্রায় 10% কারখানা। ওয়ালটন ফ্রিজ কিনে 10 লাখ টাকা পেয়েছেন গৃহিণী সূচনা রহমান। বুধবার রাজধানীর মিরপুর 10 নম্বর ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে সূচনার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7। এই নিয়ে সিজন 7-এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন 6 জন ক্রেতা। তারা হলেন গাজীপুরের ওয়াজেদ আলী, নওগাঁর সোলাইমান হক, রাঙামাটির চাইথো আয়ং মারমা, দিনাজপুরের রণজিৎ চন্দ্র রায় এবং চট্টগ্রামের নাজিম উদ্দিন। করোনা মহামারীর আঘাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিপর্যয়ের মুখে পড়ে গেছে পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ অঙ্গ দেশের আন্তর্জাতিক মানসম্মত হোটেল শিল্প খাত। এই খাতকে বাঁচাতে 6 দফা সুপারিশ উত্থাপন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন বিহা। বুধবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিহা নেতৃবৃন্দ ধ্বংসের মুখে পড়ে যাওয়া এই খাত সংশ্লিষ্ট 3 লাখের বেশি মানুষ ও তার পরিজনদের বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার পাশাপাশি বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটি বিরতির। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে প্রবাসের খবর। দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় কঠোর অবস্থান ও এলাকা ভেদে আবারও লকডাউন চালু করেছে অস্ট্রেলিয়া। সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানিয়েছেন সহকর্মী মাসুম বিল্লাহ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক পরিধান করা। যারা এই মাস্ক না ব্যবহার করবে তাদের জন্য $200 পর্যন্ত জরিমানা করা হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেম দাবিটা শুরু হয়েছে অস্ট্রেলিয়ার অন্য একটি রাজ্য নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, যে এখানেও বাধ্যতামূলক করা হোক এই মাস্কগুলো। কারণ গত কয়েকদিন ধরে নিউ সাউথ ওয়েলসেও কিন্তু ছোট ছোট হলেও কিন্তু অনেকগুলো সংখ্যা বাড়তেছে। এবং আমরা আমাদের আগের নিউজগুলোতেও কিন্তু আমরা একটা বিষয় আলোকপাত করছি, যে বিষয়টা ছিল যে কতজন ব্যক্তি ক্রিটিক্যাল অবস্থানে আছে। সেই সংখ্যাটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। গতকালকে চেয়ে আজকেও কিন্তু অনেকগুলো সংখ্যা বাড়ছে, যে সংখ্যাটা হচ্ছে 38 জন ব্যক্তি যাদেরকে ক্রিটিক্যাল হিসেবে ঘোষণা করা হচ্ছে। এবং ক্রিটিক্যাল ব্যক্তিরাই কিন্তু আগামীতে মারা যাচ্ছে। যে 12,000 ব্যক্তি এ পর্যন্ত করোনা আক্রান্ত হচ্ছে, সে 12,000 ব্যক্তির ভিতরে কিন্তু 6,339 জনই কিন্তু ভিক্টোরিয়া রাজ্যে। এই ভিক্টোরিয়া রাজ্যেও এবং সারা অস্ট্রেলিয়া মিলে যে সংখ্যাটা হচ্ছে তার চেয়ে কিন্তু বেশি ভাবে কিন্তু আক্রান্তের শিকার হচ্ছে এই ভিক্টোরিয়া রাজ্যে। একটা তথ্য দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এখানকার ইমাম কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী 31শে জুলাই শুক্রবারে কিন্তু এখানে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে, যেটা এখানকার মুসলিম কাউন্সিল যেটা আছে, যেখানে ইমাম কাউন্সিলের পক্ষ থেকে এটা ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী মহামারীতে মানুষের ব্যয় এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন খাতে তৈরি হয়েছে অস্থিরতা। বাদ যায়নি ওষুধ শিল্প খাত। ওষুধ শিল্প খাতে জরুরি ওষুধের অবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে এবং নতুন ঔষধ সরবরাহে কি কি করণীয় তাই নির্ধারণে আগামী 25শে জুলাই শনিবার বাংলাদেশ সময় রাত 9টায় অনুষ্ঠিত হবে এক ভার্চুয়াল আলোচনা। এতে অংশ নেবেন দেশ বিদেশের বিখ্যাত চিকিৎসক ও গবেষকরা। সঞ্চালনায় থাকবেন কানাডার ক্যালগেরির টম বেকার ক্যান্সার সেন্টার ক্লিনিক্যাল রিসার্চ কোঅর্ডিনেটর আহমেদ হোসেন শাহিন। কোভিড-19 কারণে আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ সময় পার করছি। আমাদের আগামী শনিবারের আলোচনা অনুষ্ঠানে ওষুধ শিল্পে ক্রাইসিস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট এবং কোভিডের পরবর্তী সময়ে ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবায় কি ভূমিকা রাখতে পারে এই বিষয়ে আলোচনা করা হবে। আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি।
ইতালির মিডিয়ায় দেশের সুনাম ক্ষুণ্ণ এবং দেশ বিরোধী বক্তব্য দেয়ায় ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটনকে 7 দিনের মধ্যে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইতালি আওয়ামী লীগ। বিএনপি নেতার বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা এমনকি বাংলাদেশি পাসপোর্ট বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়। রোমের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব কথা বলেন। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি ইদ্রিস ফরাজি আরও বলেন, ইতালি বিএনপির সাবেক সভাপতি তাইফুর রহমান ছোটন স্থানীয় গণমাধ্যমে বাংলাদেশকে নরকের সঙ্গে তুলনা করেছে। তাইফুর রহমান ছোটন যদি সোশ্যাল মিডিয়া সহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অবস্থিত বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান জ্ঞান শরণ মহারণ্য বৌদ্ধ বিহারের জমি দখলকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শরণাঙ্ক ভিক্ষুকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। এই ঘটনা নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিহারের জমি বিরোধের নিষ্পত্তি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি বৌদ্ধ সমাজের উদ্যোগে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি উদয়ন বড়ুয়া এবং অঞ্জন বড়ুয়া সহ একটি প্রতিনিধি দল প্যারিসে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইমতিয়াজ হোসেনের হাতে তুলে দেন। হংকং, দক্ষিণ চীন সাগর ও করোনা ভাইরাসের উৎস নিয়ে ওয়াশিংটন বেইজিং টানাপোড়েনের মধ্যেই টেক্সাসের হিউস্টনে অবস্থিত চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবারের মধ্যে কনসুলেটটি বন্ধ করে দিতে হবে বলছে তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন মেধাস্বত্ব সুরক্ষিত রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে রাজনৈতিক উস্কানি এবং নজিরবিহীন স্পর্ধা বলে তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। তবে কী পদক্ষেপ নেওয়া হতে পারে তা জানায়নি বেইজিং। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাস্তা এবং বাড়ি থেকে গত 5 দিনে 400টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মরদেহগুলোর মধ্যে 85% করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার বলিভিয়া পুলিশের পক্ষ থেকে এমনটিই বলা হয়েছে। দেশটির জাতীয় পুলিশের পরিচালক কর্নেল ইভান রোজাস বলেন, মরদেহগুলোর মধ্যে 191টি উদ্ধার হয়েছে কোচাম্বা মেট্রোপলিটন এলাকা থেকে। এছাড়া রাজধানী লাপাজ থেকে উদ্ধার হয়েছে 141টি মরদেহ। দেশটির সবচেয়ে বড় শহর সান্তা ক্রুজ থেকে 68টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর মধ্যে 85%ই করোনা আক্রান্ত অথবা উপসর্গে মারা গেছেন। এবারে নিউজ 24 স্পোর্টস। দরজায় কড়া নাড়ছে এএফসি কাপ। মাঠের বাইরের প্রস্তুতিটাও শেষ করে এনেছে বসুন্ধরা কিংস। এবার মাঠের অনুশীলনে নামার পালা। দেশের অভিজ্ঞ কোচ ও ফুটবল বিশ্লেষক শফিকুল ইসলাম মানিকের মতে, যত দ্রুত টিম কম্বিনেশন ঠিক করা যাবে ততই মঙ্গল দেশের ফুটবলের জায়ান্টদের জন্য। আর কিংসের মূল চিন্তার কারণ হতে পারে স্বাগতিক মালদ্বীপের 2 ক্লাব। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।